সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। এখন আমি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে নামক স্টোরিটি নিয়ে আলোচনা করব। এর প্রত্যেকটি লাইন বাংলা মানে সহ ব্যাখ্যা বিশ্লেষণ করব। তার আগে আমরা লেখক সম্পর্কে কয়েকটি কথা দেখে নিই। তো দেখো, আর কে নারায়ণ, যার ফুল নেম হচ্ছে রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। তার জন্ম তারিখ দেখে নাও। ডেট অফ বার্থ হচ্ছে অক্টোবর 10th 1906, 1906 সালের 10ই অক্টোবর। তিনি কোথায় জন্মেছিলেন? মাদ্রাজে, নাও ইন চেন্নাই, যেটাকে এখন বর্তমানে বলা হচ্ছে চেন্নাই। এবার দেখো প্লট, এই যে গল্পটা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এই গল্পের পটভূমি বা প্লট হচ্ছে দ্য ফিকশনাল টাউন অফ মালগুড়ি, অর্থাৎ মালগুড়ি নামক একটা কাল্পনিক শহর, যে শহরটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, কিন্তু আর কে নারায়ণ তার গল্পে এই মালগুড়ি শহরটাকে প্লট হিসেবে ব্যবহার করেছেন। এবারে দেখে নাও পাবলিশড, এই গল্পটা পাবলিশড হয়েছিল 1947 সালে। এরপরে আরো অনেকবার কিন্তু অনেক গ্রন্থে এটা স্থান পেয়েছে এবং প্রকাশিত হয়েছে। এবারে দেখে নাও অ্যাজ অ্যান অথর, একজন অথর হিসেবে আর কে নারায়ণ সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নেব। তিনি হচ্ছেন ইন্ডিয়ান বাট রোট ইন ইংলিশ, তিনি ভারতীয় কিন্তু ইংরেজিতে লিখছেন। তাহলে ফার্স্ট ওয়ার্ক হচ্ছে স্বামী অ্যান্ড ফ্রেন্ড, এটা হচ্ছে তার প্রথম সাহিত্যকর্ম, যেটা প্রকাশিত হয়েছিল 1935-এ। এবারে একটা জিনিস দেখে নিই, এই যে মালগুড়ি ডেজ, এই মালগুড়ি ডেজ হচ্ছে আর কে নারায়ণের একটা বিখ্যাত গল্প সংকলন গ্রন্থ। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর গল্প আছে এবং এই সমস্ত গল্পগুলোর পটভূমি হচ্ছে মালগুড়ি নামক একটা কাল্পনিক শহর, যেটা আগে বলা হলো। এবারে আমরা এই গল্পটিকে লাইন বাই লাইন পড়তে শুরু করব, তার ব্যাখ্যা বিশ্লেষণ করব, প্রত্যেকটা লাইনের মানে জানার চেষ্টা করব, আর বিস্তারিত আরো যে সমস্ত তথ্যগুলো থাকলো সেগুলো যখন আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব সেখানে সেই আলোচনাগুলো হয়ে যাবে। তো এইবারে আমরা গল্পটিকে লাইন বাই লাইন পড়তে শুরু করব। তো লাইন বাই লাইন পড়ার আগে তোমরা এর শিরোনামটি একবার দেখে নাও। এখানে বলছে যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, যার বাংলা করলে হয়ে যায় একটা জ্যোতিষীর দিন। তাহলে একজন জ্যোতিষী একটা দিনে কি ঘটনা ঘটিয়েছিল বা কি করেছিল সেই নিয়ে কিন্তু এই গল্পে আমাদের আলোচনা হবে। তো প্রথমে দেখো, পাংচুয়ালি অর্থাৎ প্রতিদিনের মতো অ্যাট মিড ডে, দুপুর বেলায়, হি ওপেন্ড, তিনি খুললেন, হিজ ব্যাগ, তার ব্যাগটিকে, অ্যান্ড স্প্রেড আউট, এবং বের করলেন মানে বের করে করে রাখলেন, হিজ প্রফেশনাল, তার পেশাগত, ইকুইপমেন্টস, ইকুইপমেন্টস মানে হচ্ছে যন্ত্রপাতিগুলো। তাহলে একসঙ্গে বলতে গেলে প্রতিদিনের মতোই দুপুরবেলায় এসে তিনি অর্থাৎ সেই জ্যোতিষী তার ব্যাগটিকে খুলে তার পেশাদারি যন্ত্রপাতিগুলো অর্থাৎ প্রফেশনাল ইকুইপমেন্টস গুলো বের করে করে রাখলেন। হুইচ কনসিস্টেড অফ, যেগুলো গঠিত হয়েছিল, অর্থাৎ তার যে পেশাদারি যন্ত্রপাতি তার মধ্যে কি কি ছিল সেটা আবার বলা হচ্ছে। তার মধ্যে কি কি ছিল? এ ডজন কাউরি, তার মধ্যে ছিল 1 ডজন কাউরি। কাউরি মানে হচ্ছে কড়ি, কাউরি সেলস অর্থাৎ কড়ি যেগুলোকে বলি, যেগুলো আমরা অনেক সময় খেলা করি যেগুলো নিয়ে। তারপরে হয়েছে স্কোয়ার পিস অফ ক্লথ, একটা চারকোনা কাপড়ের টুকরো, উইথ, তাতে রয়েছে কি রয়েছে? অবস্কিওর মানে অস্পষ্ট, মিস্টিক চার্টস অন ইট, এবং এই কাপড়ের উপরে রয়েছে অবস্কিওর মানে অস্পষ্ট, মিস্টিক মানে রহস্যময়, চার্ট মানে তালিকা। তাহলে সেই চারকোনা কাপড়ের উপরে অস্পষ্ট কিছু রহস্যময় চার্ট রয়েছে। এখানে অবস্কিওর মানে যে অস্পষ্টর কথা বলা হচ্ছে সেটা কিন্তু চোখে দেখতে অস্পষ্ট এমন নয়, অর্থাৎ দেখা যাচ্ছে কিন্তু তাতে কি লেখা আছে তার অর্থটা বোঝা যাচ্ছে না, এরকম বোঝানো হয়েছে। অর্থাৎ একজন জ্যোতিষী এসেছেন, একটা চারকোনা কাপড়ের টুকরো তিনি সেখানে পাচ্ছেন, তাতে কিছু আঁকা টাকা রয়েছে, কিছু চার্ট রয়েছে, সেটার কি অর্থ সেটা আমাদের কাছে অজানা, তাই সেটাকে বলা হচ্ছে অবস্কিওর, এবং সেটা মিস্টিক, মিস্টিক মানে রহস্যময়। তারপরে দেখো, এ নোটবুক, একটা নোটবুক, নোটবুক মানে একটা খাতার মতো, অ্যান্ড এ বান্ডিল অফ পালমিরা রাইটিং, এবং তার সঙ্গে রয়েছে এক বান্ডিল পালমিরা রাইটিং। পালমিরা মানে হচ্ছে তালপাতায় লেখা, অর্থাৎ আগেকার যুগে তালপাতাতে কিছু লেখাটাকে রাখা হতো, সেই ধরনের জিনিস, অর্থাৎ তালপাতার মতো কোনো পাতাতে কিছু লিপি রয়েছে, কিছু লেখা রয়েছে, অর্থাৎ এগুলো ওই জ্যোতিষবিদ্যা সংক্রান্ত বা ভাগ্যলিপি সংক্রান্ত কিছু লেখালেখি, সেগুলোকে বলছে পালমিরা রাইটিং। হিজ ফোরহেড, তার কপালটা, ওয়াজ রেসপ্লিন্ডেন্ট, তার কপালটা চকচক করছিল, রেসপ্লিন্ডেন্ট মানে চকচক করে ওঠা, কিসে চকচক করছিল? উইথ স্যাক্রেড অ্যাশ, পবিত্র ছায়ে, অ্যান্ড ভার্মিলন, এবং সিঁদুরে। অর্থাৎ ওই যে জ্যোতিষী, সেই জ্যোতিষীর কপালে ছিল পবিত্র ছাই এবং সিঁদুর, এবং তাতে তার কপালটা কি করছিল? রেসপ্লিন্ডেন্ট করছিল, অর্থাৎ চকচক করে উঠেছিল। অ্যান্ড হিজ আইজ স্পার্কেলড, এবং তার চোখগুলো যেন ঝলক দিচ্ছিল, চোখগুলো যেন একদম জলজল করে উঠেছিল। কিসে সেটা হয়েছিল? উইথ এ শার্প
একটা তীক্ষ্ণ বা একটা তীব্র ধরনের অ্যাবনর্মাল গ্লিম, তাতে একটা ছিল একটা তীব্র ধরনের একটা অস্বাভাবিক জ্যোতি। গ্লিম মানে জ্যোতি বা দীপ্তি, তার চোখের মধ্যে একটা অস্বাভাবিক দীপ্তি ছিল। হুইচ ওয়াজ রিয়ালি অ্যান আউটকাম, এবং যে দীপ্তিটা ছিল আসলে একটা আউটকাম মানে ফলাফল। কিসের ফলাফল? হবে কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স, অর্থাৎ অনবরত খরিদ্দার খোঁজার ফল। অর্থাৎ একজন জ্যোতিষী, তিনি জ্যোতিষ শাস্ত্র নিয়ে বসে আছেন এক জায়গায়, তিনি অনবরত তার কাস্টমারদের খুঁজছেন, অর্থাৎ কে তার কাছে আসবে, এরকম ভাবে কাস্টমার খুঁজতে খুঁজতে তার চোখে যেন একটা অ্যাবনর্মাল গ্লিম মানে একটা অস্বাভাবিক একটা জ্যোতি বা দ্যুতি কিন্তু সৃষ্টি হয়েছে। বাট হুইচ ইজ, কিন্তু যে জিনিসটাকে হিজ সিম্পল ক্লায়েন্টস, তার নিরীহ বা সাধারণ যে সমস্ত কাস্টমার রয়েছে, তারা ক্লায়েন্টস মানে কাস্টমার বা খরিদ্দার, এখানে তার খরিদ্দার বলতে বোঝানো হয়েছে যারা তার কাছে পরিষেবার জন্য আসে তাদেরকে বোঝানো হয়েছে। তাহলে তার সিম্পল ক্লায়েন্টসরা, তার সহজ সরল খরিদ্দারেরা টুক টু বি প্রফেটিক লাইট, সেটাকে একটা প্রফেটিক লাইট বলেই কিন্তু গ্রহণ করছে। প্রফেটিক মানে ভবিষ্যৎ সংক্রান্ত, এখানে দৈব বলতে পারো তোমরা। তাহলে ওই সন্ন্যাসীর চোখে যে একটা উজ্জ্বল অস্বাভাবিক দ্যুতি রয়েছে, সেটাকে তার নিরীহ ভক্তরা বা তার নিরীহ যে সমস্ত কাস্টমার রয়েছে, তারা সেটাকে একটা দৈব দ্যুতি বা দৈব আলো বলে মনে করছে। অ্যান্ড ফেল্ট কমফর্টেড, এবং তারা তাতে বেশ আশ্বস্ত বোধ করছে, একটা কমফর্ট বা স্বচ্ছন্দ বোধ করছে। তারপরে দেখো, দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড, তার চোখের যে পাওয়ার, তার চোখের যে ক্ষমতা, সেটাও উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছিল। দ্য পাওয়ার মানে ক্ষমতা, অফ হিজ আইজ তার চোখের, ওয়াজ কনসিডারেবলি মানে উল্লেখযোগ্যভাবে, এনহ্যান্সড মানে বৃদ্ধি পেয়েছিল। কিভাবে বৃদ্ধি পেয়েছিল? বাই দেয়ার পজিশন, তাদের অবস্থানের কারণে। চোখগুলো এমন জায়গায় বা এমন ভাবে অবস্থিত ছিল যার জন্য সেইগুলোর যে পাওয়ার বা ক্ষমতা সেগুলো বেড়ে গিয়েছিল। সেটা কোথায় ছিল? প্লেসড অ্যাজ দে ওয়্যার বিটুইন দ্য পেন্টেড ফোরহেড, অর্থাৎ চোখগুলো অবস্থিত ছিল যেন তার ওই পেন্ট করা ফোরহেডের মধ্যে, অর্থাৎ তার কপাল বা ফোরহেডটা ছিল পেন্ট করা, রং করা। কি দিয়ে রং করা ছিল? ভার্মিলন অর্থাৎ সিঁদুর দিয়ে, এবং স্যাক্রেড অ্যাশ এবং পবিত্র ছাই দিয়ে। তাহলে ছাই এবং সিঁদুর দিয়ে রং করা কপাল, অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স, এবং কালো গোফ, ডার্ক মানে কালো হবে এখানে, হুইস্কার্স মানে গোফ, হুইচ স্ট্রিমড ডাউন, যেটা নেমে গেছে, হিজ চিক্স তার গালে, অর্থাৎ তার গালের উপরে নেমে পড়েছে এমন কালো মানে কালো ঠোঁট, এবং উপরে কপাল, যে কপালটা ছাই এবং সিঁদুর দিয়ে পেন্ট করা, তার মাঝে যেন চোখগুলো অবস্থিত। এবং তার ফলে কি হয়েছে? ইভেন অ্যান হাফ উইটস আইজ, হাফ উইটস আইজ বলতে এখানে বোঝানো হয়েছে একজন আধপাগলা মানুষের চোখ, অর্থাৎ যিনি একজন হাবাগোবা মানুষ বা নির্বোধ মানুষ, তাকে বলা হয় হাফ উইটস। তো সেই একজন সহজ সরল বা হাবাগোবা মানুষের চোখ উড স্পার্কেল ইন সাচ সেটিং, এরকম একটা সেটিং দেখে তার চোখগুলো যেন ঝলসে যাচ্ছে। অর্থাৎ এই যে সাধু সন্ন্যাসীর যে বেশভূষা, তার পারিপার্শ্বিক অবস্থা, যা কিছুর কথা বলা হলো, এইগুলো যেন একজন যিনি হাফ উইস্ট, একজন হাবাগোবা মানুষ বা একজন আধপাগলা মানুষ, তার চোখগুলো যেন এতে একদম ঝলসে যাচ্ছে। তারপর দেখো রয়েছে টু ক্রাউন দ্য এফেক্ট, এই ফলাফলটাকে আরো বাড়িয়ে তোলার জন্য, অর্থাৎ তিনি যে একজন সাধু, তার হাবভাবটা, অর্থাৎ তার একজন গুরু গাম্ভীর্য ভাব, এটাকে বাড়িয়ে তোলার জন্য কি হয়েছিল? হি হি উন্ড অ্যাজ স্যাফরন, তিনি একটা স্যাফরন কালারের একটা টারবান মানে পাগড়িকে উন্ড করেছিলেন, অর্থাৎ জড়িয়ে নিয়েছিলেন। কোথায় জড়িয়ে নিয়েছিলেন? অ্যারাউন্ড হিজ হেড, তার মাথায়। তাহলে স্যাফরন কালারের বা গেরুয়া কালারের একটা টারবান বা পাগড়িকে ওই জ্যোতিষী তার মাথায় জড়িয়ে নিয়েছিলেন। কেন জড়িয়ে নিয়েছিলেন? টু ক্রাউন দ্য এফেক্ট, তার এই ফলাফলটাকে আরো বাড়িয়ে নেওয়ার জন্য, অর্থাৎ তার প্রভাবটাকে আরো বেশি করে বাড়িয়ে নেওয়ার জন্য। দিস কালার স্কিম নেভার ফেল্ড, অর্থাৎ তার এই যে কালার স্কিম, অর্থাৎ কপালে রয়েছে পবিত্র ছাই, তারপরে রয়েছে সিঁদুর, তারপরে কালো গোপ, মাঝখানে জলজলে চোখ, তারপরে মাথায় পাগড়ি, যেটার রং হচ্ছে স্যাফরন কালারের বা গেরুয়া কালারের। আর এই যে একটা রঙের যে কম্বিনেশন, এই যে কালার স্কিম, এটা কখনোই ব্যর্থ হয়নি। অর্থাৎ তিনি যে উদ্দেশ্যে এইগুলো করেছিলেন, যে তিনি একজন একজন খুব ভালো মাপের জ্যোতিষ, এটা যে তিনি বোঝাতে চেয়েছিলেন মানুষকে, তো সেটা বোঝাতে তিনি সমর্থ
হয়েছিলেন। তারপর দেখো আমরা আবার এগিয়ে যাব। পিপুল ওয়ার অ্যাট্রাক্টেড, লোকেরা আকর্ষিত হয়েছিল টু হিম, তার প্রতি, লোকেরা তার প্রতি আকর্ষিত হয়েছিল। অ্যাজ, যেমন ভাবে, বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস, যেমন ভাবে মৌমাছিগুলো কসমসের প্রতি আকর্ষিত হয়, আর ডালিয়া স্টকস অথবা ডালিয়ার বৃন্ত বা বোটার প্রতি, মানে ডালিয়া ফুলের বৃন্ত, মানে ডালিয়া ফুল বললেই হবে এখানে, এবং কসমস, এই দুটো ফুলের প্রতি মৌমাছিরা যেমন ভাবে আকৃষ্ট হয়, ওই সাধুর প্রতিও কিন্তু মানুষেরা আকৃষ্ট হয়েছিলেন। হি স্যাট, তিনি বসতেন, আন্ডার দ্য বা অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি, একটা ছড়িয়ে পড়া তেঁতুল গাছের ডালের নিচে, অর্থাৎ একটা বড় তেঁতুল গাছ যার ডালপালাগুলো চারিদিকে ছড়িয়ে গেছে, সেই রকম একটা ডালের নিচে এসে কিন্তু তিনি বসতেন। হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, অর্থাৎ যে তেঁতুল গাছটা যে জায়গায় ছিল, সেই তেঁতুল গাছের দুই পাশ দিয়ে একটা রাস্তা চলে গিয়েছিল কোথায়, টাউন হলের দিকে, অর্থাৎ টাউন হল যাওয়ার রাস্তায় কিন্তু সেই তেঁতুল গাছটা অবস্থিত ছিল, আর সেই তেঁতুল গাছের ডালগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছিল, আর সেখানেই সেই জ্যোতিষী এসে বসতেন। এটা হচ্ছে রিমার্কেবল প্লেস, এই জায়গাটা ছিল উল্লেখযোগ্য। রিমার্কেবল মানে উল্লেখযোগ্য, প্লেস মানে স্থান। এটা ছিল একটা উল্লেখযোগ্য স্থান, ইন মেনি ওয়েজ, অনেক দিক দিয়ে, অর্থাৎ একটা মাত্র কারণে এই জায়গাটা উল্লেখযোগ্য ছিল না, এই জায়গাটা উল্লেখযোগ্য হওয়ার পিছনে অনেকগুলো কারণ ছিল। কি কারণ সেগুলো এবার দেখে নিই আমরা একে একে। সার্জিং ক্রাউড, একটা ক্রমবর্ধমান ভিড়, মানে একটা প্রচন্ড ভিড়, ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড, এই সংকীর্ণ রাস্তা দিয়ে যাওয়া আসা করতো, মানে সবসময় এই সংকীর্ণ রাস্তা দিয়ে একটা বিশাল ভিড় যাওয়া আসা করতো, মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত পর্যন্ত। তাহলে এই জায়গাটা বিভিন্ন কারণে উল্লেখযোগ্য ছিল, তার মধ্যে একটা কারণ হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষেরা সেই রাস্তা দিয়ে যাওয়া আসা করতো, সকাল থেকে রাত্রি পর্যন্ত লোকেরা যাওয়া আসা করতো। তারপরে কি হতো দেখো, ভ্যারাইটি অফ ট্রেডার্স, অনেক রকমের ব্যবসায়ী, ভ্যারাইটি অফ মানে অনেক রকমের, ট্রেডার্স মানে ব্যবসায়ী, তাহলে ভ্যারাইটি অফ ট্রেডার্স অনেক রকমের ব্যবসায়ী, অ্যান্ড অকুপেশনস, এবং বিভিন্ন রকমের অকুপেশন, অকুপেশন মানে কাজ বা পেশা, ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, এই রাস্তার ধারে চলতো। তাহলে এখানে বিভিন্ন রকমের ব্যবসায়িকরা মানে ট্রেডার্সরা এসে তাদের ট্রেড করতো বা ব্যবসা করতো, এবং এখানে অনেক রকমের অকুপেশন মানে পেশার কাজ চলতো। যেমন কি কি তার মধ্যে রয়েছে দেখো, মেডিসিন সেলার, অর্থাৎ ওষুধ বিক্রেতা, এই রাস্তায় ওষুধ বিক্রেতাদের দেখা যেত। আর কি ছিল, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার, অর্থাৎ চুরি করা মালপত্রের বিক্রেতা, অর্থাৎ চোরাই মাল যেগুলো সেগুলো এসে এখানে বিক্রি করা হতো। অ্যান্ড জাঙ্ক, জাঙ্ক মানে হচ্ছে ফেলে দেওয়া বা বাদ দেওয়া জিনিস, তাহলে চুরি করা এবং ফেলে দেওয়া জিনিসপত্র এনেও কিন্তু এখানে বিক্রি করতো অনেকে। আর কি ছিল, ম্যাজিশিয়ানস, এখানে জাদুকরেরা তাদের জাদু দেখাতো। অ্যান্ড অ্যাবভ অল, এবং সর্বোপরি, অ্যান অকশনার অফ চিপ ক্লথ, চিপ মানে সস্তা, ক্লথ মানে কাপড়, আর অকশনার মানে হচ্ছে নিলামকারী, একসঙ্গে বলতে গেলে সস্তা কাপড়ের একজন নিলামকারী, অর্থাৎ একজন চিৎকার করে করে নিলাম করে করে সস্তা কাপড় বিক্রি করত। হু ক্রিয়েটেড এনাফ ডিন, যে যথেষ্ট হইচই তৈরি করতো, ডিন মানে হচ্ছে হইচই, তাহলে ওই যে অকশনার মানে যে নিলামকারী যিনি ছিলেন, যিনি বিক্রি করতেন সস্তা কাপড়, তিনি অনেকটা দিন মানে অনেকটা হইচই তৈরি করেছিলেন, অল ডে, সারাদিন, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, সমস্ত শহরকে অ্যাট্রাক্ট করার জন্য, মানে তিনি এমন ভাবে চিৎকার চেঁচামেচি করতেন তার সস্তা কাপড় নিয়ে এসে, যেন তিনি তার মানে সমস্ত শহরটাকে তিনি অ্যাট্রাক্ট করে নিতেন, আকর্ষণ করে নিতেন। তারপরে দেখো রয়েছে তারপরে, নেক্সট টু হিম, ঠিক তার পাশে, অর্থাৎ ওই যে অকশনার বা সস্তা কাপড় বিক্রেতা যিনি আছেন ঠিক তার পরেই, ইন ভোসিফেরাসনেস, ভোসিফেরাসনেস মানে বিভিন্ন রকমের শব্দ করতে করতে, এটাও সশব্দে, কেম আসতো, এ ভেন্ডার, একজন ভেন্ডার, ভেন্ডার মানে হচ্ছে হকার বা বিক্রেতা, অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস, ফ্রাইড মানে ভাজা, গ্রাউন্ড নাটস মানে হচ্ছে বাদাম, অর্থাৎ ওই কাপড় বিক্রেতা যে অত্যন্ত জোরে জোরে চিৎকার করে করে কাপড়গুলো বিক্রি করতো, তার ঠিক পাশেই বিভিন্ন রকমের শব্দ করতে করতে, বিভিন্ন রকমের চিৎকার করতে করতে একজন বাদাম বিক্রেতা আসতো। হু গেভ হিজ ওয়ার, যে অর্থাৎ সেই বাদাম বিক্রেতা গেভ দিত, হিজ ওয়ার, ওয়ার মানে হচ্ছে ব্যবসার মাল, অর্থাৎ পসরা যেটাকে বলি, বা তার মালপত্র বা জিনিসপত্র যেগুলো সে বেচতো এখানে বাদামগুলো,
তাহলে যে তার জিনিসগুলোকে দিত ফ্যান্সি নেম ইচ ডে, প্রতিদিন একটা একটা আলাদা আলাদা বা সুন্দর সুন্দর নাম। তাহলে সে বিক্রি করতো ভাজা বাদাম এবং প্রতিদিন সেগুলোকে আলাদা আলাদা নাম দিত। সে কি বলতো? সে বলতো কলিং ইট বোম্বাই আইসক্রিম ওয়ান ডে, অর্থাৎ একদিন হয়তো তিনি সেই বাদামগুলোকে বলতেন বোম্বাই আইসক্রিম। অ্যান্ড অন দ্য নেক্সট, এবং পরের দিন দিল্লি আমন্ড, অর্থাৎ দিল্লির আমন্ড। তাহলে প্রথম দিন বলতেন হয়তো বোম্বাই আইসক্রিম, পরের দিন তিনি তার ওই বাদামগুলোকে নাম দিতেন দিল্লি আমন্ড। অ্যান্ড অন দ্য থার্ড, এবং তৃতীয় দিন হয়তো বলতেন রাজাজ ডেলিকেসি। রাজাজ মানে রাজার, ডেলিকেসি মানে সুস্বাদু খাবার, অর্থাৎ রাজভোগ, রাজার ভোগ বা রাজার সুস্বাদু খাবার, এরকম বলতেন। অ্যান্ড সো অন, এবং এইরকম, অ্যান্ড সো ফোর্থ, এবং আরো অনেক দিন, অর্থাৎ এরকম ভাবে সামনের দিনগুলোতে তিনি এই আলাদা আলাদা নাম দিয়ে যেতেন। অ্যান্ড পিপুল ফ্লক টু হিম, এবং লোকেরা তার কাছে দলে দলে আসতো। ফ্লক টু হিম মানে তার কাছে দলে দলে আসতো, তার কাছে ঝাঁকে ঝাঁকে আসতো। A considerable portion of this crowd, এই ভিড়ের একটা উল্লেখযোগ্য অংশ, কনসিডারেবল মানে উল্লেখযোগ্য, পোর্শন মানে অংশ, অফ দিস ক্রাউড মানে এই ভিড়ের, অর্থাৎ বাদাম বিক্রেতার সামনে যে ভিড় থাকতো সেই ভিড়ের একটা উল্লেখযোগ্য অংশ ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, অ্যাস্ট্রোলজারের সামনেও গিয়েও কিন্তু অলসভাবে সময় কাটাতো। ড্যালিড মানে হচ্ছে অলসভাবে সময় কাটানো, আর বিফোর মানে হচ্ছে সামনে, দ্য অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী, অর্থাৎ জ্যোতিষীর সামনে গিয়ে এই ভিড়ের কিছুটা অংশ অলসভাবে সময় কাটাতো। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজাক্টেড হিজ বিজনেস, অ্যাস্ট্রোলজার তার ব্যবসা পরিচালনা করতেন। ট্রানজাক্টেড মানে এখানে হবে পরিচালনা করা, সম্পন্ন করা। তাহলে অ্যাস্ট্রোলজার তার ব্যবসাটাকে চালাতেন বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার, একটা জ্বলন্ত বাতির আলোয়। লাইট মানে আলো, ফ্লেয়ার মানে হচ্ছে বাতি। তাহলে একটা জ্বলন্ত বাতির আলোয় এই অ্যাস্ট্রোলজার ব্যবসা চালাতো। হুইচ, যেটি, অর্থাৎ সেই আলোটি কি হতো? ক্র্যাকেলড, অর্থাৎ চরচর করে শব্দ করতো। অ্যান্ড স্মোকড আপ, এবং ধোঁয়াগুলো যার উপর দিকে যেত। অ্যাবভ দ্য গ্রাউন্ড নাট হিপ, ওই বাদামের স্তূপ থেকে নিয়ার বাই, কাছাকাছি, অর্থাৎ কাছাকাছি বাদাম বিক্রেতা বাদামগুলোকে স্তূপক মানে স্তূপের আকারে রেখে সেখানে একটা আলো জেলে, একটা বাতি জেলে বাদামগুলো বিক্রি করতো। সেই বাতিটার ধোঁয়াটা উপরের দিকে যেত, তো তার আলোতে কিন্তু অ্যাস্ট্রোলজার অর্থাৎ আমাদের জ্যোতিষী কি করতো? তার ব্যবসাটা চালাতো, অর্থাৎ তার নিজস্ব কোনো আলো কিন্তু ছিল না। হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস, ওই জায়গাটার অর্ধেক মুগ্ধতা। তাহলে দেখো, হাফ মানে অর্ধেক, দ্য এনচ্যান্টমেন্ট, এনচ্যান্টমেন্ট মানে হচ্ছে মুগ্ধতা, অফ দ্য প্লেস ওই জায়গার, অর্থাৎ যে জায়গায় আমাদের ওই অ্যাস্ট্রোলজার বা আমাদের ওই জ্যোতিষী ব্যবসা করত, তার মুগ্ধতা, অর্থাৎ সেই জায়গার অর্ধেক মুগ্ধতা ওয়াজ ছিল ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, এই ঘটনাটার জন্য বা বিষয়টার জন্য যে ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইট, এখানে মিউনিসিপ্যাল লাইটের বা পৌরসভার আলোর কোনো ব্যবস্থা ছিল না। মিউনিসিপ্যাল বা পৌরসভা থেকে সেখানে কোনো আলোর ব্যবস্থা করা হয়েছিল না, এবং এই জন্যই কিন্তু ওই জায়গাটার অর্ধেক এনচ্যান্টমেন্ট বা অর্ধেক মুগ্ধতা কিন্তু ছিল। তারপরে কি হয়েছে দেখো, দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই দ্য সফট লাইটস, ওই জায়গাটা আলোকিত হতো দোকানের আলোর দ্বারা। দ্য প্লেস ওয়াজ লিট আপ মানে জায়গাটা আলোকিত হয়েছিল কিসের দ্বারা? বাই সফট লাইটস, দোকানের আলোর দ্বারা। ওয়ান আর টু হ্যাড, এক দুজনের কাছে ছিল। ওয়ান আর টু বলতে একজন বা দুজন ব্যবসায়ীর কথা এখানে বোঝানো হয়েছে, যারা এখানে ব্যবসা করতো। তা সেই একজন বা দুজনের কাছে ছিল কি? ছিল হিসিং গ্যাস লাইটস। হিসিং মানে হচ্ছে হিস, হিস শব্দ করা, মানে সাপ যেমন শব্দ করে সেই শব্দ করা। গ্যাস লাইট মানে হচ্ছে গ্যাসের আলো, গ্যাস জ্বালালে যে শব্দটা হয় সেটাকে বলা হচ্ছে এখানে একসঙ্গে হিসিং। আর হিসিং গ্যাস লাইট মানে বলা হচ্ছে ওই শব্দ করা গ্যাসের আলো। তাহলে কারো কারো কাছে থাকতো হিসিং গ্যাস লাইটস, অবশ্য আমাদের জ্যোতিষের কাছে কিছুই থাকতো না, তিনি পরের আলোয় আলোকিত হতেন, মানে ব্যবসাটা চালাতেন। সাম হ্যাড ন্যাকেড ফ্লেয়ার্স, কারো কারো কাছে আবার ছিল ন্যাকেড ফ্লেয়ার। ফ্লেয়ার মানে হচ্ছে বাতি, আর ন্যাকেড ফ্লেয়ার মানে হচ্ছে মশাল, অর্থাৎ একটা লাঠির ডগায় কিছু চর্বি দিয়ে ভেজানো বা তেল দিয়ে ভেজানো ন্যাকড়া জড়িয়ে দেওয়া হয় এবং সেটা জ্বালিয়ে দেওয়া হয়, সেটা জ্বলতে থাকে, সেটাকে বলা হচ্ছে ন্যাকেড ফ্লেয়ার। তাহলে কোনো কোনো ব্যবসায়ীর কাছে থাকতো ন্যাকেড ফ্লেয়ার অর্থাৎ মশাল, যেটাকে বলা হয় সেই মশাল। স্টাক অন পোলস,
যেগুলো পোলে গাঁথা থাকতো বা পোলে বাঁধা থাকতো বা আটকে দেওয়া থাকতো। তাহলে সেই মশালগুলো পোলে বাঁধা থাকতো, সেই দিয়ে কেউ কেউ ব্যবসা করতো। সাম ওয়ার লিট আপ বাই, এবং কারো কারো দোকান আলোকিত হতো বাই দ্বারা, কিসের দ্বারা? ওল্ড সাইকেল ল্যাম্পস, পুরোনো সাইকেলের ল্যাম্পের দ্বারা। পুরোনো সাইকেলের যে ল্যাম্প, সেই ল্যাম্পের দ্বারা কারো কারো দোকান আলোকিত হতো। অ্যান্ড ওয়ান আর টু, এবং একজন বা দুজন, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, অ্যাস্ট্রোলজার্স এর মতো, ম্যানেজড, তারা ম্যানেজ করে নিত, মানে কাজটাকে চালিয়ে নিত, উইদাউট লাইটস অফ দেয়ার ওন, তাদের নিজস্ব কোনো আলো ছাড়া। তাহলে অ্যাস্ট্রোলজারের মতো যে সমস্ত ব্যক্তিরা ছিল, তারা তাদের নিজস্ব আলো ছাড়া পরের আলো বা পাশের দোকানের আলো দিয়ে কিন্তু তাদের কাজটা চালিয়ে নিত। এটা যে বিউইল্ডারিং ক্রিস ক্রস, এটা ছিল একটা বিভ্রান্তিকর, ইট ওয়াজ মানে এটা ছিল একটি বিউইল্ডারিং মানে বিভ্রান্তিকর, ক্রিস ক্রস, ক্রিস ক্রস মানে আঁকাবাঁকা, অফ লাইট আলো, একটা বিভ্রান্তিকর আঁকাবাঁকা লাইট রেঞ্জ, আলোক রশ্মি। অর্থাৎ ওই জায়গাটায় বিভ্রান্তিকর ভাবে আঁকা বাঁকা লাইট এসে পড়তো, অর্থাৎ এই দোকান থেকে হয়তো একটু একটু আলো এসে পড়তো, আবার হয়তো পাশের দোকান থেকে হয়তো আরো একটু আলো এসে পড়তো। এবার দেখো, অ্যান্ড মুভিং শ্যাডোজ, এবং চলমান ছায়াগুলো, অর্থাৎ পাশের দোকান থেকে আলো এসে পড়তো এবং তখন ওই আলোর সামনে দিয়ে যখন লোকজনগুলো যাওয়া আসা করতো, তখন তাদের চলমান ছায়াগুলো কিন্তু সেখানে এসে পড়তো। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, আর এই আলোটা বা এই জিনিসটা অ্যাস্ট্রোলজারের সঙ্গে বেশ ভালো স্যুট করেছিল, অর্থাৎ ভালো মানিয়েছিল। ফর কারণ, দ্য সিম্পল রিজন দ্যাট, তার কারণ হলো খুব সহজ, যে হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, অর্থাৎ তার একটুও ইচ্ছা ছিল না একজন অ্যাস্ট্রোলজার হওয়ার, একজন জ্যোতিষী হওয়ার সামান্যতম ইচ্ছাও তার ছিল না, হোয়েন হি বিগ্যান লাইফ, যখন তিনি জীবনটাকে শুরু করেছিলেন। অ্যান্ড হি নিউ নো মোর, এবং তিনি জানতেন না বেশি কিছু, অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি ঘটতে চলেছিল, টু আদার্স, অন্যের সঙ্গে, অর্থাৎ অন্য মানুষের সঙ্গে যে কি ঘটনা ঘটতে চলেছিল সেটা তিনি একটু জানতেন না। দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, অর্থাৎ তার সঙ্গে 1 মিনিট পরে কি ঘটনা ঘটতে চলেছে তার থেকেও, অর্থাৎ 1 মিনিট পরে তার সঙ্গে কি ঘটনা ঘটতে চলেছে সেটা যেমন তিনি জানতেন না, একই রকম ভাবে অন্য মানুষের সঙ্গে কি ঘটতে চলেছে সেটাও তিনি জানতেন না। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স, তিনি তারাদের কাছে ততটাই ছিলেন অপরিচিত, অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, ঠিক যেমন ছিল তার নিরীহ কাস্টমারেরা বা খরিদ্দারেরা। তাহলে তার নিরীহ কাস্টমারেরা যেমন তারা সম্পর্কে অর্থাৎ অ্যাস্ট্রোলজি সম্পর্কে কিছু জানতো না, মানে ওই যে জ্যোতির্বিদ্যা যেটাকে বলা হয়েছে জ্যোতিষবিদ্যা, তো জ্যোতিষবিদ্যা সম্পর্কে তার কাস্টমাররা যেমন কিছু জানতো না, তিনিও জানতেন না। ইয়েট, তা সত্ত্বেও, হি সেড থিংস হুইচ প্লিজড, তা সত্ত্বেও তিনি অনেক কিছুই বলতেন, হুইচ প্লিজড, যেটা সন্তুষ্ট করত, অ্যান্ড অ্যাস্ট্রনিস্ট, এবং অবাক করত, এভরিওয়ান, প্রত্যেককে। তাহলে তিনি জানতেন না জ্যোতিষবিদ্যার কিছু, তা সত্ত্বেও তিনি এমন কিছু বলতেন বা এমন করে কথা বলতেন যাতে প্রত্যেকে কি হতো, প্লিজড হতো, অর্থাৎ সন্তুষ্ট হতো, অ্যান্ড অ্যাস্ট্রনিস্ট হতো এবং অবাক হতো। দ্যাট ওয়াজ, এবং সেটা কিভাবে হয়েছিল, দ্যাট ওয়াজ, ওটা ছিল মোর এ ম্যাটার অফ স্টাডি, ওটা ছিল স্টাডি করার একটা বিষয়, অর্থাৎ তিনি স্টাডি করেছিলেন, পর্যবেক্ষণ করেছিলেন বা ওই নিয়ে পড়াশোনা করেছিলেন, তাই তিনি এটা পারতেন। আর কি করতেন, প্র্যাকটিস, এটা ছিল তার একটা প্র্যাকটিস, অভ্যাস, অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক, এবং একটা ধূর্ত অনুমান, একটা চালাকির সঙ্গে একটা অনুমান বা চতুর অনুমান। তাহলে শ্রিউড গেস ওয়ার্ক অর্থাৎ চতুর অনুমান, প্র্যাকটিস মানে অনুশীলন বা অভ্যাস, আর স্টাডি এবং স্টাডি করা বা পড়াশোনা করা বা পর্যবেক্ষণ করা, এই কারণগুলোর জন্য কিন্তু তিনি অনেক কিছুই বলতে পারতেন, এবং যেগুলোতে লোকেরা কি হতো, একদিকে যেমন প্লিজড হতো, সন্তুষ্ট হতে, অন্যদিকে তারা কি হতো, অ্যাস্ট্রনিস্ট হয়ে যেত, অর্থাৎ অবাক হয়ে যেত। অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার, অল দ্য সেম একই রকম ভাবে, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার, এটা ছিল একটা সৎ ব্যক্তির পরিশ্রমের মতো, অ্যাজ অ্যানি আদার, অন্য যে কোনো, অর্থাৎ অন্য যে কোনো একটা সৎ মানুষের পরিশ্রমের মতোই তার এই কাজটাও ছিল সেরকম পরিশ্রম সাধ্য। অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজ হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে,
অর্থাৎ দিনের শেষে তিনি যে মজুরিটা বা টাকাটা বাড়ি নিয়ে যেতেন, সেই টাকাটার তিনি যোগ্য ছিলেন, অর্থাৎ সেটা তিনি ডিজার্ভ করতেন। কারণ একজন অনেস্ট ম্যান, একজন সৎ মানুষ যেভাবে পরিশ্রম করে রোজগার করে, তিনিও কিন্তু সেই পরিশ্রমটা দিতেন। সেই জন্য যে টাকাটা তিনি রোজগার করতেন সেটা তিনি ডিজার্ভ করতেন, সেটাতে তার দাবি ছিল বা সেটাতে তার অধিকার ছিল। হি হ্যাড লেফট হিজ ভিলেজ, তিনি তার গ্রাম ছেড়ে এসেছিলেন উইদাউট অ্যানি প্রিভিয়াস থট অর প্ল্যান, কোন রকমের পূর্ব চিন্তা ভাবনা বা পরিকল্পনা ছাড়াই। হি হ্যাড লেফট মানে তিনি ছেড়ে এসেছিলেন, হিজ ভিলেজ তার গ্রামটাকে, উইদাউট মানে ছাড়া, অ্যানি মানে কোন রকমের, প্রিভিয়াস মানে পূর্ব বা আগেকার, থট মানে চিন্তাধারা বা ভাবনা, আর প্ল্যান মানে পরিকল্পনা। একসঙ্গে বলতে গেলে কোন রকমের পূর্ব ভাবনা চিন্তা বা পরিকল্পনা ছাড়াই কিন্তু তিনি গ্রাম ছেড়ে চলে এসেছিলেন। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি তিনি সেখানেই থাকতেন, অর্থাৎ তিনি যদি গ্রামেই থাকতেন, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স, তাহলে তাকে তার পূর্বপুরুষদের কাজগুলোই করে যেতে হতো। নেমলি বলতে গেলে সেগুলো ছিল টিলিং দ্য ল্যান্ড, অর্থাৎ সেগুলো হচ্ছে টিলিং দ্য ল্যান্ড, অর্থাৎ জমিটাকে চাষ করা। টিলিং মানে চাষ করা। তাহলে দেখো যে তিনি যদি ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, অর্থাৎ তিনি যদি সেখানেই থাকতেন, অর্থাৎ তিনি যদি গ্রামেই থাকতেন, তাহলে কি হতো, হি উড হ্যাভ ক্যারিড অন, তাকে তাহলে তিনি চালিয়ে যেতেন, কি চালিয়ে যেতেন, দ্য ওয়ার্ক কাজ অফ হিজ ফোর ফাদার্স, তার পূর্বপুরুষদের কাজ, তার পিতামাতা যে কাজটা করে এসেছে এতদিন, বা তার বাপ ঠাকুর দাদা যে কাজটা করে এসেছে, সেই কাজটাই তিনি কিন্তু করে যেতেন যদি তিনি গ্রামে থাকতেন। সেই কাজগুলো কি, প্রথমে তো বলা হলো যে নেমলি মানে সেগুলো নাম যদি বলা হয় তাহলে তার মধ্যে প্রথমে আসছে টিলিং দা ল্যান্ড, অর্থাৎ জমি টিল করা, অর্থাৎ জমি চাষ করা। আর কি, লিভিং জীবনযাপন করা বা বসবাস করা। তারপর রয়েছে ম্যারিং বিয়ে করা, অ্যান্ড তারপরে কি রয়েছে রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড, তার যে কর্নফিল্ড রয়েছে, কর্নফিল্ড মানে ফসলের জমি বা শস্য ক্ষেত্র, সেই শস্য ক্ষেত্রে পরিপক্ক হয়ে ওঠা। রাইপেনিং মানে পরিপক্ক হওয়া, অর্থাৎ দক্ষ হওয়া, চাষের কাজে তিনি দক্ষ হয়ে উঠতেন। আর কি হতেন, অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, এবং তার সেই পৈতৃক বাড়িটার সঙ্গে তিনি দক্ষ বা অভ্যস্ত হয়ে পড়তেন। তাহলে তিনি তার যে পৈতৃক বাড়ি মানে অ্যানসেস্ট্রাল হোম এবং তার যে কর্নফিল্ড বা ফসলের জমি, তার প্রতি তিনি পরিপক্ক হয়ে উঠতেন বা সেইগুলোর সঙ্গে তিনি অভ্যস্ত হয়ে উঠতেন। কিন্তু কি হয়েছিল, বাট কিন্তু দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেটা হওয়ার ছিল না, অর্থাৎ সেটা হয়নি। তার ফলে কি হয়েছিল, হি হ্যাড টু লিভ হোম, তাকে বাড়ি ছাড়তে হয়েছিল, উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে কিছু না বলেই, অ্যান্ড হি কুড নট রেস্ট, এবং তিনি বিশ্রাম করতে পারেননি, টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস, যতক্ষণ পর্যন্ত না তিনি 200 মাইল পিছনে ফেলে এসেছিলেন, অর্থাৎ গ্রাম ছেড়ে 200 মাইল দূর পর্যন্ত যতক্ষণ না তিনি যেতে পেরেছিলেন, ততক্ষণ তিনি বিশ্রাম নিতে পারেননি, রেস্ট করতে পারেননি। এবার কি হয়েছিল ঘটনাটা দেখো, টু এ ভিলেজার্স, একটা ভিলেজারের কাছে, একটা গ্রামবাসীর কাছে, ইট ইজ এ গ্রেট ডিল, এটা অনেক বড় কথা বা একটা অনেক বড় একটা বিষয়। অর্থাৎ 200 মাইল ছেড়ে চলে যাওয়া একটা গ্রাম থেকে, এটা একটা গ্রামবাসীর পক্ষে অনেক বড় কিছু, মানে একটা বড় ত্যাগ। অ্যাজ ইফ যেন অ্যান ওশেন ফ্লোড বিটুইন, যেন এই দুইয়ের মধ্য দিয়ে একটা সমুদ্র বয়ে গেছে, অর্থাৎ তিনি যেন একটা সমুদ্রে পাড়ে চলে গেছেন, অর্থাৎ তার গ্রাম এবং তিনি এখন আছেন 200 মাইল দূরে। তো এই যে 200 মাইল যে দূরত্ব একটা গ্রাম থেকে একটা গ্রামবাসীর কাছে, সেটা হয়তো মাঝে একটা সমুদ্র থাকার মতো, অর্থাৎ অনেক দূরের একটা বিষয়, অনেক বড় একটা বিষয়। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস, তার একটা কার্যকরী বিশ্লেষণ ছিল। হি হ্যাড মানে তার ছিল, মানে একটি, ওয়ার্কিং মানে কার্যকরী, মানে কাজ করে এমন, কাজ করছে এমন, অ্যানালিসিস মানে বিশ্লেষণ। কি সম্পর্কে সেই বিশ্লেষণ, অফ ম্যানকাইন্ডস মানে মানুষের, মানব জাতির, ট্রাবলস সমস্যা সম্পর্কে। তাহলে মানুষের বা মানব জাতির সমস্যা সম্পর্কে তার একটা কার্যকরী অ্যানালিসিস বা বিশ্লেষণ ছিল। সেই কার্যকরী যে বিশ্লেষণ, তার মধ্যে কি কি ছিল দেখো, সেগুলোর মধ্যে প্রথমে আসছে ম্যারেজ অর্থাৎ বিয়ে, তারপর আসছে মানি টাকা পয়সা, অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ। ট্যাঙ্গেলস মানে হচ্ছে জটিলতা, আর হিউম্যান টাইজ মানে হচ্ছে
মানব বন্ধন, অর্থাৎ মানুষের সম্পর্কের বন্ধন। একসঙ্গে বলতে গেলে মানুষের সম্পর্কের টানাপোড়েন, টাকা পয়সা এবং বিয়ে, এইগুলোই হচ্ছে একটা মানুষের জীবনের সমস্যার কারণ, এবং সেই সম্পর্কে তার একটা কার্যকরী বিশ্লেষণ ছিল, অর্থাৎ তিনি এইগুলো নিয়ে ভালো ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারতেন। লং প্র্যাকটিস, দীর্ঘদিনের প্র্যাকটিস অর্থাৎ অনেকদিন ধরে অনুশীলন, হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, তার এই পারসেপশনটাকে একদম শার্পেন করে তুলেছিল, অর্থাৎ ধারালো করে তুলেছিল। তাহলে দীর্ঘদিন ধরে তিনি যে প্র্যাকটিস করেছিলেন, এই প্র্যাকটিসের ফলেই তার এই পারসেপশনটাকে, পারসেপশন মানে হচ্ছে উপলব্ধি, তার এই উপলব্ধিটাকে একদম ধারালো করে তুলেছিল, শার্পেন করে তুলেছিল। উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যেই হি আন্ডারস্টুড, তিনি বুঝতে পারতেন হোয়াট ওয়াজ রং, যে সমস্যাটা কোথায়, গলদটা কোথায়, তিনি সেটা 5 মিনিটের মধ্যে বুঝে যেতেন। হি চার্জড, তিনি চার্জ করতেন, অর্থাৎ মূল্য নিতেন 3 পাইস, 3 পয়সা করে পার কোয়েশ্চেন, প্রতিটা প্রশ্নে, অর্থাৎ তিনি যতগুলো প্রশ্নের উত্তর দিতেন প্রত্যেকটি প্রশ্নের জন্য তিনি 3 পয়সা করে চার্জ করতেন। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ, এবং তিনি কখনোই তার মুখ খুলতেন না, মানে কিছু কথা বলতেন না। টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত অন্যজন, অর্থাৎ যিনি তার কাছে এসেছেন সেই ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত না অ্যাটলিস্ট অর্থাৎ কম করে 10 মিনিট কথা না বলতেন, ততক্ষণ তিনি বলতেন না। অর্থাৎ আগে তিনি শুনে নিতেন যে যার কাছে, মানে যিনি তার কাছে এসেছেন তিনি কি বলছেন সেটাকে তিনি শুনে নিতেন। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ, যেটা অর্থাৎ ওই যে 10 মিনিট ধরে ওই ব্যক্তিটা তার সামনে বকবক করতো, সেই ঘটনাটা প্রোভাইডেড হিম তাকে দিত, এনাফ মানে যথেষ্ট, স্টাফ, স্টাফ মানে এখানে হবে উপকরণ, এক মানে যথেষ্ট উপাদান বা উপকরণ দিয়ে দিত। কিসের? ফর এ ডাজন অ্যান্সার, 12টা মতো উত্তরের, 1 ডজন মানে 12টা, অ্যান্ড অ্যাডভাইসেস এবং উপদেশ। তাহলে 1 ডজন উত্তর এবং উপদেশের জন্য যথেষ্ট মশলা বা যথেষ্ট উপাদান বা উপকরণ কিন্তু তিনি পেয়ে যেতেন যখন ওই ব্যক্তিটার কথা তিনি অন্তত 10 মিনিট ধরে শুনতেন। হোয়েন হি টোল্ড দ্য পারসন বিফোর হিম, যখন তিনি তার সামনের ব্যক্তিটার সঙ্গে কথা বলতেন, গেজিং অ্যাট হিজ পাম, তার হাতের তালুর দিকে তাকিয়ে, গেজ মানে তাকানো আর পাম মানে হচ্ছে হাতের তালু, তাহলে হাতের তালুর দিকে তাকিয়ে যখন তিনি তার সামনের ব্যক্তিটার সঙ্গে কথা বলতেন, সে কি বলতেন? তিনি বলতেন, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট অফ ইউর এফর্ট, অর্থাৎ ইন মেনি ওয়েজ অনেক রকম ভাবেই বা বহু ক্ষেত্রেই, ইউ আর নট গেটিং আপনি পাচ্ছেন না, দ্য ফুলেস্ট রেজাল্ট পরিপূর্ণ ফল, ফর ইউর এফোর্ট আপনার পরিশ্রমের বা আপনার প্রচেষ্টার, অর্থাৎ তিনি তার সামনে যিনি থাকতেন তাকে বলতেন যে আপনি বিভিন্ন ক্ষেত্রে বা বহু ক্ষেত্রে আপনি যা পরিশ্রম করছেন তার ফল পাচ্ছেন না। 9 আউট অফ 10, 10 জনের মধ্যে 9 জন ওয়ার ডিসপোজড টু, মানে তারা প্রস্তুত হতেন টু এগ্রি উইথ হিম, তার কথায় রাজি হতে, অর্থাৎ যখনই তিনি বলতেন যে আপনি পরিশ্রম করছেন কিন্তু তার ফলাফল পাচ্ছেন না, তখন এই 10 জনের মধ্যে 9 জনই কিন্তু তার এই কথাটাকে মেনে নিত, এটা তারা একদম তৎক্ষণাৎ এটা মেনে নিত বা এই শুনে তারা খুশি হতো। কারণ এই কথা বললে কে না খুশি হয়, আমাদের নিজেদের জীবনে তো এরকম ঘটে, কেউ যদি, মানে আমরা বাস্তবে দেখি যে আমরা যতটা খাটি সেই পরিশ্রম কিন্তু অনেক ক্ষেত্রেই আসে না। তো তারপরে এবার দেখো আমরা এগিয়ে যাচ্ছি। অর হি কোয়েশ্চেন, অথবা তিনি প্রশ্ন করতেন, অর্থাৎ তার সামনের ব্যক্তিটাকে জ্যোতিষী প্রশ্ন করতেন, ইজ দেয়ার এনি ওমেন ইন ইউর ফ্যামিলি, যে আপনার পরিবারে কি কোনো মহিলা রয়েছে, মেবি ইভেন এ ডিস্টেন্ট রিলেটিভ, বা কোনো দূর সম্পর্কের কোনো আত্মীয় তিনি হতে পারেন, হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, মানে যিনি আপনাকে অতটা পছন্দ করেন না। তিনি বলতেন যে আপনার পরিবারে হতে পারে কোনো দূর সম্পর্কেও এমন কোনো কি মহিলা আছে যে যিনি আপনাকে ঠিকমতো পছন্দ করেন না। এখানে দেখো রয়েছে ওয়েল ডিসপোজড, ওয়েল ডিসপোজ মানে বন্ধু ভাবাপন্ন, মানে বন্ধুর মতো মনে করা। তাহলে হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, এটার মানে হচ্ছে যে যিনি আপনাকে বন্ধুর মতো ভাবেন না বা আপনাকে মেনে নিতে পারেন না। এবারে দেখো এখানে কিন্তু আর একটা ডিসপোজ টু ছিল, এই ডিসপোজ মানে এখানে হয়ে যাচ্ছে প্রস্তুত হওয়া। এটার মানে যদি আমি এরকম বলি যে 9 আউট অফ 10, 10 জনের মধ্যে 9 জন ওয়ার ছিল ডিসপোজ মানে প্রস্তুত, টু এগ্রি রাজি হতে, উইথ হিম তার কথায় বা তার সঙ্গে। আর এখানে দেখো বলছে যে
ইজ দেয়ার এনি ওম্যান ইন ইয়োর ফ্যামিলি, তোমার পরিবারে কি এমন কি কেউ রয়েছে, মেবি ইন এ ডিস্টেন্ট রিলেটিভ, এমনকি হয়তো সে দূর সম্পর্কের কোনো রিলেটিভ, হু ইজ নট ওয়েল ডিসপোজড, যে হয় না ওয়েল ডিসপোজড মানে বন্ধু ভাবাপন্ন, টুয়ার্ডস ইউ আপনার প্রতি, অর্থাৎ যিনি আপনাকে বন্ধু বলে মনে করেন না, বা অ্যাকচুয়ালি বলতে গেলে তিনি আপনাকে পছন্দ করেন না। অর হি গেভ অ্যান অ্যানালিসিস, অথবা তিনি একটা বিশ্লেষণ দিতেন, অফ ক্যারেক্টার, তার ক্যারেক্টার নিয়ে বা তার স্বভাব নিয়ে, অর্থাৎ সেই ব্যক্তিকে তিনি তার স্বভাব নিয়ে কি বলতেন, মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইউর নেচার, মোস্ট অফ ইউর ট্রাবলস আর আপনার বেশিরভাগ সমস্যাগুলোই হয়, ডিউ টু মানে কারণে, ইউর মানে আপনার, নেচার, নেচার মানে স্বভাব বা চরিত্র বা প্রকৃতি, অর্থাৎ আপনার স্বভাবের জন্যই এই বেশিরভাগ সমস্যাগুলো কিন্তু হয়। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন, অর্থাৎ আপনি শনি থেকে কি করে বিচ্ছিন্ন হবেন, হোয়েন হি ইজ, এইসবগুলো হলে পরে, অর্থাৎ আপনার যা স্বভাব, এতে দেখছি শনি আপনার পিছন ছাড়বে না। শনি মানে আমরা কি বলি, শনি মানে হচ্ছে খারাপ অবস্থা, সেটাকে বলছে স্যাটার্ন, অর্থাৎ আপনার যা স্বভাব, আপনার যা আহ, আহ, চরিত্র বা আপনার যা প্রকৃতি, সেটাই আপনার শনির দশাতে ধরেছে। তো এখান থেকে আপনি কি করে ছাড় পাবেন, ইউ হ্যাভ অ্যান ইম্পেটিয়াস নেচার, এবং তিনি আরো বলতেন যে ইউ হ্যাভ, আপনার রয়েছে অ্যান ইম্পেটিয়াস নেচার, ইম্পেটিয়াস মানে হচ্ছে তাড়াহুড়ো যে করে, ইম্পেটিয়াস নেচার মানে একজন হঠকারিতার সঙ্গে বা তাড়াহুড়ো ভাবে যে কাজ করে তাকে বলা হয় ইম্পেটিয়াস নেচারের লোক। তো আপনি হচ্ছেন বা আপনার আছে একটা ইম্পেটিয়াস নেচার, একজন তাড়াহুড়ো করার মতো একটা স্বভাব আপনার রয়েছে, অ্যান্ড এ রাফ এক্সটেরিয়র, কিন্তু আপনার বাইরেটা রাফ, রাফ মানে এখানে হচ্ছে উগ্র, মানে আপনার বাইরেটা অত্যন্ত উগ্র কিন্তু আপনার ভেতরে রয়েছে একটা হঠকারী ভাব। দিস এন্ডেয়ার্ড হিম টু দেয়ার হার্ট ইমিডিয়েটলি, আর এই কথাগুলো তাকে তাদের মনের মতো করে তুলতো, অর্থাৎ এই যে কথাগুলো তিনি বলতেন, দিস বলতে এখানে তার ওই কথাগুলো বা উপদেশগুলোর কথা বলা হচ্ছে। এন্ডেয়ার্ড হিম মানে তাকে এন্ডিয়ার করে দিত, এন্ডিয়ার মানে একদম পছন্দের ব্যক্তি, টু দেয়ার হার্টস মানে তাদের একদম হৃদয়ের, ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে, অর্থাৎ এই কথাগুলো বলে সেই জ্যোতিষী তার ভক্তদের বা তার যারা খরিদ্দার তাদের একদম কাছের মানুষ হয়ে যেতেন, তাদের পছন্দের মানুষ হয়ে যেতেন। ফর কারণ, কারণটা কি না, তো কারণ হচ্ছে যে ফর ইভেন দা মিল্ডেস্ট অফ আস, মিল্ডেস্ট মানে সবচেয়ে যিনি একদম নরম প্রকৃতির মানুষ বা নিরীহ প্রকৃতির মানুষ, তাহলে আমাদের মধ্যে সবচেয়ে যিনি মিল্ডেস্ট রয়েছেন, সেই নরম প্রকৃতির মানুষটাও কি করে, লাভস টু থিঙ্ক, ভাবতে ভালোবাসে, দ্যাট যে হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়র, যে তার এক্সটেরিয়রটা ফরবিডিং, ফরবিডিং বলতে অ্যাকচুয়ালি নিষিদ্ধ, এক্সটেরিয়র মানে বাইরের দিক, এখানে ফরবিডিং এক্সটেরিয়র বলতে বলা হয়েছে কঠোর বহির্বিভাগ, অর্থাৎ কঠোর, যেটা এর আগে বলা হলো রাফ এক্সটেরিয়র, এই দুটোর মানে কিন্তু একই হবে, এখানে বলছে রাফ এক্সটেরিয়র অর্থাৎ কঠোর মানে বাইরের দিকটা কঠোর, আর এখানে বলছে ফরবিডিং এক্সটেরিয়র, দুটোর মানে কিন্তু একই, অর্থাৎ আপনার বাইরেটা মানে কোনো মানুষকে যদি বলা হয় যে আপনার বাইরেরটা কঠিন, মানে আপনি একজন উগ্র মনের বা কঠিন মনের মানুষ বা দৃঢ় মনের মানুষ, তাহলে কিন্তু সে খুশি হবে, কে খুশি হবে না, তো ফর দ্য ইভেন দ্য মিল্ডেস্ট অফ আস, অর্থাৎ আমাদের মধ্যে যিনি একদম মিল্ডেস্ট অর্থাৎ যিনি একদম নিরীহ, তিনিও কিন্তু খুশি হবেন, তাই বলছেন। তাও দেখো, দ্য নাটস ভেন্ডর, বাদাম বিক্রেতা, ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, তার আলোটাকে নিভিয়ে দিত, অ্যান্ড রোজ টু গো হোম, এবং বাড়ি যাওয়ার জন্য সে উঠে পড়তো। তাহলে দ্য নাটস ভেন্ডর, বাদাম বিক্রেতা, ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, তার যে ফ্লেয়ার মানে বাতি, সেই বাতিটাকে নিভিয়ে দিত, অ্যান্ড রোজ এবং উঠে পড়তো, টু গো হোম বাড়ি যাওয়ার জন্য। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার, এটা অ্যাস্ট্রোলজারের কাছেও একটা সিগন্যাল ছিল, টু বান্ডেল আপ টু, অর্থাৎ তাকে বান্ডিল করে নেওয়ার জন্য, বান্ডিল করা মানে এখানে তার জিনিসপত্র গুছিয়ে নেওয়া, কারণ অ্যাস্ট্রোলজারের নিজস্ব আলো নেই, বাদাম বিক্রেতা তার আলো নিভিয়ে দিয়েছে, সুতরাং এটা তার কাছেও একটা সিগন্যাল যে তাকেও তার জিনিসপত্র বান্ডিল করে নিতে হবে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, যেহেতু এটা তাকে অন্ধকারে ফেলে যেত, এক্সেপ্ট ফর এ লিটিল শ্যাফট অফ গ্রিন লাইট, যদি না একটা ছোট একটা এখানে লিটল মানে হবে অল্প, যদি না একটা অল্প সবুজ রঙের আলোর ঝলকটা কি করতো, হুইচ স্ট্রেইড ইন ফ্রম সামহেয়ার, যেটা কোনো একটা জায়গা থেকে যেন পথভ্রষ্ট হয়ে তার কাছে এসে পড়তো, অর্থাৎ বাদাম বিক্রেতা আলো নিভিয়ে দিয়েছে,
অন্য কোনো একটা জায়গা থেকে একটা সবুজ রঙের অল্প আলো যেন প্রথমভ্রষ্ট হয়ে মানে ভুল করে যেন তার কাছে এসে মানে তার সামনে এসে পড়তো। আর কি হতো, টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, এবং সে আলোটা এসে তার সামনে মাটি স্পর্শ করতো। তাহলে কি হলো দেখো, একসঙ্গে আরেকবার আমি পড়ছি। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, যেহেতু এই পরিস্থিতিটা তাকে অন্ধকারের মধ্যে ফেলতো, অর্থাৎ বাদাম বিক্রেতা যখন আলো নিভিয়ে দিত তখন সে অন্ধকারের মধ্যে পড়তো। এক্সেপ্ট ফর, যদি না কি হতো, এ লিটিল শ্যাফট অফ গ্রিন লাইট, অল্প একটু সবুজ রঙের আলোর ঝলক, যেটা কি করতো, হুইচ স্ট্রেইড ইন ফ্রম সামহেয়ার, যেটা কোনো একটা জায়গা থেকে পথভ্রষ্ট হতো বা আসতো, অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড, এবং মাটি স্পর্শ করতো, বিফোর হিম, তার সামনে। তাহলে অন্য একটা জায়গা থেকে একটা ক্ষীণ সবুজ রঙের আলো এসে তার সামনে পড়তো। সেটা যদি না হতো তাহলে সে কিন্তু অন্ধকারের মধ্যে পড়তো। তারপরে কি হতো দেখো, হি পিকড আপ হিজ কাউরি, তিনি তার কাউরিগুলোকে অর্থাৎ কড়িগুলোকে, কাউরি সেলস অর্থাৎ কড়িগুলোকে উঠিয়ে নিতেন। অ্যান্ড প্যারাফেরনালিয়া, প্যারাফেরনালিয়া মানে হচ্ছে সরঞ্জাম, মানে জিনিসপত্র, অর্থাৎ ওই যে জ্যোতিষী তার কাছে তো শুধু কাউরি সেল থাকতো না, কড়ি ছাড়াও আরো অনেক কিছু ছিল, তো সেইগুলোকে তিনি কি করতেন, সব পিকড আপ করে নিতেন, উঠিয়ে নিতেন। তাহলে কি হলো দেখো, হি পিকড আপ, তিনি উঠিয়ে নিতেন বা কুড়িয়ে নিতেন, হিজ কাউরি সেলস, তার কড়িগুলোকে, অ্যান্ড প্যারাফেরনালিয়া, এবং তার সরঞ্জামগুলোকে, অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, এবং সেগুলোকে আবারও তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতেন। ঠিক তেমন সময় কি হতো দেখো, হোয়েন দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইফ, ঠিক সেই সময় সেই সবুজ রঙের আলোর ঝলকানিটা ওয়াজ ব্লটেড আউট, অর্থাৎ সেটার যেন নিভে যেত বা সেটা যেন শক্তি কমে যেত, অর্থাৎ সেই আলোটা দেখা যেত না। হি লুকড আপ, তখন তিনি উপরের দিকে তাকাতেন, অর্থাৎ তিনি তো বসে আছেন, তো হঠাৎ তার সামনে যে আলোটা ছিল সবুজ রঙের যে ক্ষীণ আলো, সেটাও আর তার কাছে আসছে না, তখন তিনি উপরের দিকে তাকালেন, অ্যান্ড স, এবং দেখলেন, কি দেখলেন, a ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, তার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে, অর্থাৎ সেই মানুষটাই তার আলোটাকে বাধা দিচ্ছে। তখন কি হলো দেখো, হি সেন্সড, তিনি সেন্স করলেন, সেন্স মানে এখানে উপলব্ধি করা, মানে অনুমান করা, তিনি অনুমান করলেন বা উপলব্ধি করলেন এ পসিবল ক্লায়েন্ট, যে তিনি হয়তো তার একজন সম্ভাব্য খরিদ্দার হবেন বা কাস্টমার হবেন। অ্যান্ড সেড, এবং তিনি বললেন, অর্থাৎ ওই মানুষটাকে তিনি বললেন, ইউ লুক সো কেয়ারওন, আপনাকে অনেক দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, অর্থাৎ আমার সঙ্গে বসে যদি কিছুক্ষণ চ্যাট করেন, চ্যাট মানে কথা বলা হবে এখানে, তো আমার সঙ্গে মানে আমার সঙ্গে বসে যদি কিছুক্ষণ কথা বলেন তাহলে কিন্তু আপনার এই সব কিছুই মানে আপনার এই দুশ্চিন্তা ঠিক হয়ে যাবে বা দুশ্চিন্তা দূর হয়ে যাবে। দ্য আদার, অন্যজন, গ্রাম্বেলড সাম ভেগ রেপ্লাই, অন্যজন বলতে এখানে যে ব্যক্তি ওই জ্যোতিষীর সামনে এসে দাঁড়িয়েছে সে কি করতো, দ্য আদার মানে সেই অন্যজন, গ্রাম্বল্ড, গ্রাম্বল্ড মানে এখানে হবে বিড়বিড় করে বলা বা অসন্তোষের সঙ্গে বলা, সাম মানে কিছু, ভেগ মানে অস্পষ্ট, রিপ্লাই মানে উত্তর, অর্থাৎ ওই ব্যক্তি অস্পষ্ট ভাবে কিছু উত্তর দিত বা বিড়বিড় করে কিছু বলতো। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভাইটেশন, অ্যাস্ট্রোলজার তার আমন্ত্রণ জানিয়ে দিয়েছেন, অর্থাৎ ওই ব্যক্তিকে আমন্ত্রণ করেছেন, অর্থাৎ বসবার জন্য, তার সঙ্গে বসবার জন্য। হোয়ার আপন, তারপর, দ্য আদার, অন্যজন, থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ, তার হাতের তালুটাকে তার হাতের নিচে রেখে সেইং বলতো, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, আপনি কি নিজেকে একজন জ্যোতিষী বলে দাবি করেন? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড, তখন সেই জ্যোতিষী চ্যালেঞ্জড অনুভব করলো, অর্থাৎ সে দেখলো যে এবার তার প্রতিযোগিতা শুরু হচ্ছে, মানে তাকে কেউ চ্যালেঞ্জ করছে যে সে অ্যাস্ট্রোলজার কিনা। অ্যান্ড সেড, এবং তখন তিনি বললেন, টিল্টিং দ্য আদার্স পাম, অন্যজনের হাতটাকে কাত করে, টিল্টিং মানে কাত করা, তাহলে সেই ব্যক্তির হাতটাকে কাত করে, কোন দিকে কাত করলেন সে হাতটাকে, টুয়ার্ডস দ্য গ্রিন শ্যাফট অফ লাইফ, ওই সবুজ রঙের আলোর ঝলকানির দিকে। তাহলে সবুজ রঙের যে ক্ষীণ আলোর ঝলকানি ছিল সেই দিকে ওই ব্যক্তির হাতের তালুটাকে কাত করে, তখন তিনি ওই অ্যাস্ট্রোলজার যিনি আছেন তিনি কিছুটা চ্যালেঞ্জ বোধ করে, মানে কিছুটা বিরক্ত হয়ে তিনি বলতেন, কি বলতেন, যে ইয়োর্স এ নেচার, মানে আপনার প্রকৃতিটা বা আপনার স্বভাবটা, ওহ স্টপ দ্যাট, আরে ওসব বন্ধ করো, ওহ স্টপ দ্যাট মানে আরে ওসব বন্ধ করো। দ্য আদার সেড, অন্যজন বলতেন, অর্থাৎ সেই ব্যক্তিটা বলতেন যে ওইসব
বাজে কথা বলা বন্ধ করো। টেল মি সামথিং ওয়ার্থওয়াইল, আমাকে কিছু মূল্যবান কথা বলো। তাহলে আজকের ভিডিওতে আমি এইটুকুই আলোচনা রাখছি। এর পরের ভিডিওতে আমি বাকি গল্পটা নিয়ে আলোচনা করব এবং তারপরের ভিডিওগুলোতে আমি এখান থেকে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো হবে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। তাহলে এইটুকু ছিল এই ভিডিওটির আলোচনা। আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিওতে। বাই।